আলোর কণিকা তত্ত্ব। আলোর কণিকা তত্ত্ব বা কর্পাসেল থিওরি অফ লাইট। তাহলে কর্পাসেল থিওরি অফ লাইট বা আলোর কণিকা তত্ত্ব, তিনি এই তত্ত্বের মাধ্যমে বলেছিলেন বা তিনি এই তত্ত্বে আলোকে একটি কণা হিসেবে ধরেছিলেন, যে আলোকে তিনি মনে করতেন যে কণা। তাহলে এই তত্ত্বে আমরা কি জানলাম, যে স্যার আইজাক নিউটন বললেন যে আলো আসলে কি একটি কণা, এবং এই আলোর কণার নাম দিয়েছিলেন তিনি কি, কর্পাসেল। আলোকে তিনি কর্পাসেল হিসেবে বলেছেন, বা আলো একটি কণা। এবং এই কণা তত্ত্বের মাধ্যমে তিনি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলো যে বিভিন্ন রং তৈরি করে থাকে, যেমন আমরা দেখে থাকি আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে যখন আকাশে রংধনু উঠে থাকে, তখন আমরা সেই বিচ্ছুরণের যে ঘটনা দেখি, যে আলো বিচ্ছুরিত হয়ে 7টি রঙে বা 7টি বর্ণে যে বিভক্ত হয়েছে, যেমন তোমরা জেনে থাকো যে ভেবগিরয় বা বেনিয়া সহকলা। এই যে বিভিন্ন রঙে ভেঙে যাওয়ার ঘটনা, এই ঘটনাকে তিনি এছাড়া আরও অনেক কিছু ঘটনাকে তিনি এই তত্ত্ব ওনার কর্পাসেল তত্ত্ব বা কর্পাসেল থিওরি অফ লাইট বা আলোর কণিকা তত্ত্বের মাধ্যমে দেখিয়েছিলেন। কীরকম? তিনি বলেছিলেন, তিনি ভাবতেন আলো একটি কণা, আলো একটি কণা, যাকে আমরা একটা পার্টিকেল হিসেবে ধরতে পারি, পার্টিকেল হিসেবে ধরলাম। এবং পার্টিকেল ধরার পর আমরা যেমন দেখে থাকি যে নিউটনের যে প্রথম সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো একটি কণা রয়েছে বা কোনো একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলের উপরে বা পার্টিকেলটি গতিশীল, ধরো কণাটি গতিশীল, বস্তুটি গতিশীল, সেই বস্তুটির উপর যদি বাইরে থেকে কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে সেই গতিশীল বস্তু সমবেগে, অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হবে না, মানে সেখানে কোনো ত্বরণ সৃষ্টি হবে না, সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে বা গতিয়মান বা গতিশীল থাকবে। তো এইটার উপর ভিত্তি করে তিনি বলেছিলেন যে আলোকে যদি আমরা একটা কণা হিসেবে ধরি, এবং যদি ধরা হয় যে আলো একটি কণা, এবং সেই কণার উপর কোনো প্রকার যদি বল বাইরে থেকে প্রযুক্ত না হয়, ধরে নেওয়া যাক বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না, তো আলোর এই কণাটি গতিশীল অবস্থায় আছে, এবং এই গতিশীল অবস্থায় থাকার দরুন যেহেতু বাইরে থেকে কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তো এই গতিশীল কণাটি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এই জন্যই তিনি বলেছিলেন যে আলো সরল রেখা বরাবর গতিশীল। আলো যেমন আমরা জানি সরল রেখায় চলে, কেন? তিনি বলেছিলেন যে আলো একটি কণা এবং সেই কণার উপর বাইরে থেকে কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তো আলো সরলরেখা বরাবর গতিশীল। একটা গেল। এবার ধরা যাক প্রতিফলন, যেমন আলোর প্রতিফলন। আলোক রশ্মি যাচ্ছে, যেতে যেতে তার মানে যাত্রাপথে যদি সে কোনো বাধা পায়, বাধা পেলে কি হবে, সেই বাধা, ধরুন সে বাধাটার তলটা হচ্ছে মসৃণ তল, যদি এমন হয়, বাধা গেল, আলো সেই তলে পড়ল, সেই তল থেকে আবার সে ঘুরে রিফ্লেক্ট ব্যাক হয়ে সে কী হবে, ঘুরে আসবে, যেটাকে প্রথমে বলা হতো রিফ্লেকশন। তো তিনি এই ঘটনাটাকে কীরকমভাবে দেখলেন, আলোর কণিকা তত্ত্বের মাধ্যমে কীরকম বললেন, বা কণা তত্ত্বের মাধ্যমে যদি আমরা ধরি, তো কণা তত্ত্বের মাধ্যমে ধরলে দেখা যাবে যে তিনি বললেন, ধরো আলোর একটি কণা এবং সেটি গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় থাকার পর সে তার যাত্রাপথে যদি এমন একটি বাধাতে গিয়ে সে যাত্রাপথে বাধা পায়, এবং সে বাধা যে দিচ্ছে এবং সেই তলটা যদি খুব মসৃণ হয়, তো সেখানে
যে তার কলিশন হবে বা সংঘর্ষ বা সংঘাত হবে, এবং সেটা কি হবে, পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক এর মানে কি? পারফেক্টলি ইলাস্টিক মানে মানে তার সেখানে কোনো প্রকার কাইনেটিক এনার্জি বা কোনো প্রকার এর চেঞ্জ হচ্ছে না। সে যেরকম এনার্জি, তার মোমেন্টামের কোনো প্রকার মানে কাইনেটিক এনার্জি তার কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। সো কি হচ্ছে, সে যে এনার্জিতে মানে তার ইলাস্টিক কলিশন ঘটবে, ইলাস্টিক কলিশন ঘটার ফলে সে মানে কি হচ্ছে, যে সে যে কোণে পড়েছিল ঠিক সেই সমপরিমাণ কোণে সে কি হবে, প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হয়ে সে আবার রিফ্লেক্ট ব্যাক হয়ে আসবে। এবং যেটা আলোর প্রতিফলনের সূত্রে আমরা দেখেছি, যে আলোক রশ্মি যেতে যেতে যদি কোনো একটি তার বাধা পায় বা কোনো একটি তলে, বিভেদ তলে গিয়ে পড়ে, সে বিভেদ তলে পড়ার পর সে যে আপাতন কোণে পড়েছিল, মানে যে আপাতন কোণ মানে পড়ার সময় আপাতিত রশ্মির আপাতন কোণ ও প্রতিফলিত রশ্মির যে প্রতিফলন কোণ, এই দুটি কোণ সমান থাকে। তো এইটার মাধ্যমে, এই কণা তত্ত্বের মাধ্যমে তিনি সিদ্ধ করলেন যে আমরা এই কণা তত্ত্বের মাধ্যমেও দেখে আমি প্রতিফলনের কোণটাকে বা প্রতিফলনের সূত্রটাকে তিনি করলেন যে আলোর প্রতিফলন এরকমভাবে হয়ে থাকে।